বর্তমানে যে মুভিটি সবচেয়ে বেশি আলোচনায় আছে তার নাম মহারাজা। এখানে আমরা বিজয় সেতুপতি এবং বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কশ্যপকে দেখতে পাই। সেতুপতির 50তম এই মুভির রেটিং 8.7 আউট অফ 10, যা আইএমডিবিতে টপ 250টি মুভির মধ্যে এখন 227 নম্বরে আছে। শুধু তাই নয়, সেই সাইটের ট্রিভিয়া অংশে বলা হয়েছে ওটিটিতে মুক্তি পাওয়ার পর বাংলাদেশি দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে মুভিটি। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সামনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, এই চ্যানেলের নামে টেলিগ্রামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে, যেখানে নতুন পুরান যে কোনো মুভি বা সিরিজ এখন থেকে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া একটি চ্যাট গ্রুপও আছে, যেখানে আপনারা নিজেদের পছন্দের মুভি সিরিজের রিকোয়েস্ট করতে পারবেন, যার ভিত্তিতে আমরা দ্রুততম সময়ে আপনার রিকোয়েস্ট করা মুভি সিরিজ চ্যানেলে আপলোড করে দেব। চ্যানেলের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, তাই আজ গিয়ে জয়েন হয়ে যান। আপনাদের বলে রাখি, মুভিতে দুটি সময়কাল দেখানো হয়েছে, একটি 2009 সালের ঘটনা আর অপরটি হচ্ছে 2023 সালের। মুভির কাহিনী কয়েকবার সময়কাল পরিবর্তন করে, তাই আপনাদের বোঝার সুবিধার জন্য ভিডিওর নিচের অংশে সাল উল্লেখ করে দেব, যাতে কোন সময়ের ঘটনা বলছি সেটা বুঝতে সহজ হয়। প্রথমেই আসে 2009 সাল, যেখানে আমরা মহারাজা নামে এক নাপিতকে দেখতে পাই। সে নিজের মেয়ের জন্য খেলনার দোকান থেকে জিনিসপত্র কিনছিল। দোকানের ঠিক বিপরীতেই ছিল তার বাসা। হঠাৎ একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার বাসার সাথে ধাক্কা মারে। এই ঘটনায় তার স্ত্রী সেখানেই মারা যায়, কিন্তু তার ছোট্ট মেয়েটি অলৌকিকভাবে বেঁচে যায়। আসলে একটি লোহার ময়লার ঝুড়ি সেই বাচ্চাটির ওপর পড়ে, ফলে ঝুড়িটা ঢাল হিসেবে কাজ করে এবং বাচ্চাটি রেহাই পায়। এইবার কাহিনী চলে আসে 2023 সালে, যেখানে মহারাজার মেয়ে জ্যোতি বড় হয়ে গিয়েছিল। সে পড়াশোনায় ডাব্বা টাইপ হলেও খেলাধুলায় ছিল প্রতিভাবান। আমরা দেখি মহারাজা ও তার মেয়ে ওই ঝুড়ির নাম দিয়েছে লক্ষ্মী। তারা এই ঝুড়িকে দেবীর মতো পূজা করত, এমনকি প্রতি শুক্রবার সেটাকে স্নান করাতো। মহারাজা নিজের একটি সেলুনের দোকান দিয়েছে। সে তার মেয়ে জ্যোতিকে প্রচন্ড ভালোবাসে, এতটাই যে একবার স্কুলের মালিক ভুলবশত জ্যোতিকে বকাঝকা করেছিল। মহারাজা ততক্ষণ জেদ ধরেছিল যতক্ষণ স্কুলের মালিক তার ভুলের জন্য জ্যোতিকে সরি বলেনি। এরপর আমরা জ্যোতির টিচার আসিফাকে দেখতে পাই। সে জ্যোতিকে খেলাধুলায় খুব উৎসাহ দিত। এখন সে জ্যোতি সহ স্কুলের কয়েকজনকে নিয়ে স্পোর্টস ক্যাম্পে যায়। দৃশ্য পাল্টে রাতের দিকে আসে, যেখানে মহারাজাকে অজ্ঞান অবস্থায় দেখা যায়। বাড়ির ভেতরের লন্ডভন্ড অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল এখানে কোনো ডাকাতি হয়েছে। আবারও দৃশ্য পরিবর্তন হয়ে এক রাগী লোকের কাছে আসে। এই লোক তার গাড়ি ঠিক করানোর জন্য গ্যারেজে দিয়েছিল। গাড়ি ঠিক হওয়ার পর গাড়িতে থাকা একটি চশমা মিসিং আছে। সে মেকানিককে জিজ্ঞেস করে কোনো উত্তর না পেয়ে তাকে মারধর শুরু করে। একটু পর ধানা নামে আরেক মেকানিক সেখানে আসে। মূলত সে ওই লোকের গাড়ি মেরামত করেছিল, তাও গাড়ি ডেলিভার করতে একদিন দেরিও করেছিল। হয়তো সে ওই চশমাটা চুরি করেছে। এখন গাড়ির মালিক তাকেও দুই একটা গালে বসিয়ে দেয়। আমরা দেখি ধানাও গুন্ডা টাইপ লোক ছিল, যে প্রায়শই নানা অপরাধে জেলে গিয়েছে। রাতে মারপিটের প্রতিশোধ নিতে সে ওই গাড়িওয়ালার কাছে যায়, যেখানে সে প্রথমে তার সামনে চশমা ভাঙে, তারপর ওই ব্যাটাকে ইচ্ছে মতো উত্তম মাধ্যম দিয়ে আসে। অন্যদিকে মহারাজা আহত অবস্থায় থানায় আসে। সে তার বাসায় হওয়া ডাকাতির এফআইআর করতে আসে। এই ঘটনায় লক্ষ্মী চুরি হয়ে গেছে, মানে সেই ঝুড়িটা। অবাক হওয়ার বিষয় হলো ঘর থেকে আর কিছুই চুরি হয়নি, কেবল ওই ময়লার ঝুড়ি লক্ষ্মী চুরি হয়েছে। এখন সে চায় পুলিশ যাতে তার লক্ষ্মীকে খুঁজতে সহযোগিতা করে। তার মেয়ে বাসায় আসার পূর্বেই সেই ঝুড়িটি খুঁজতে হবে। প্রথমে তো পুলিশ তাকে পাগল মনে করে, এত অপরাধ বাদ দিয়ে তারা কেন একটা ময়লার ঝুড়ি খুঁজতে যাবে। তাই তারা মহারাজাকে থানা থেকে বের করার চেষ্টা করে, কিন্তু মহারাজা ছিল আরেক ঘাড়তেরা। সে থানায় রীতিমতো হইচই লাগিয়ে দেয়। সে অ্যাডভান্স 40,000 এবং ঝুড়ি খুঁজে পেলে আরো 7 লাখ টাকা দিতে রাজি আছে। এখন থানার ওসি ভরত রাজন ছিল এক নাম্বার ঘুষখোর। টাকার লোভে সে ওই ঝুড়ি খোঁজার কাজে লেগে পড়ে। তদন্ত করতে গিয়ে তারা অনুভব করে অবশ্যই সেই ঝুড়িতে এমন কিছু মূল্যবান জিনিস আছে যেটার জন্য মহারাজা 7 লাখ দিতে প্রস্তুত। তাই তারা সিদ্ধান্ত নেয়, যদি তারা ঝুড়িতে এমন কিছু পায় তাহলে সেটা মেরে দেবে। সময় পরিবর্তন হয়ে আবার 2009-এ ফিরে যায়, যেখানে আমরা সেলবাম ও তার সহযোগী সাবরির সাথে পরিচিত হই। তারা দুজন বাসা বাড়িতে চুরি ডাকাতি করে। মাঝে মধ্যে তারা বাড়ির লোকদেরকেও হত্যা করে যদি তারা তাদের চেহারা দেখে ফেলে। তারা মহিলাদের ধর্ষণ পর্যন্ত করে থাকে। সেলবাম এই কাজ না করলেও সে সাবরিকে সবসময় উস্কে দেয় নোংরা কাজটা করার জন্য। যাই হোক, আমরা সেলবামের স্ত্রী ও তার একমাত্র ছোট্ট মেয়ে
আম্মুকে দেখতে পাই। সে তার পরিবার নিয়ে অনেক সুখে ছিল। আমরা তার মেয়ের পিঠে আঘাতের চিহ্ন দেখি, যেখানে ব্যান্ডেজ করা ছিল। তার স্ত্রী কিন্তু চুরিচামারি সম্পর্কে কিছুই জানতো না। সবাই জানে সেলবাম সাবরির সাথে একটি ইলেকট্রনিক্সের দোকান চালায়, তবে এর পাশাপাশি সে ডাকাতির পেশাকেও চালিয়ে যাচ্ছে। এদিকে 2023 সালে পুলিশ সেই ঝুড়ি খুঁজতে ব্যর্থ হয়, তাই তারা পরিকল্পনা করে মহারাজার ঝুড়ির মতো একই রকম ঝুড়ি কিনে সেটাকে একটু ময়লা করে পুরনো বানিয়ে তাকে ধরিয়ে দিবে, বিনিময়ে টাকা নিয়ে নেবে। কিন্তু সারা শহর খুঁজেও তারা একই মডেলের লোহার ঝুড়ি খুঁজে পায় না। এই খোঁজাখুঁজির পুরোটা সময় মহারাজা থানাতেই থাকতো। সে পুলিশের জন্য চাকরের মতো কাজ করতে থাকে, কখনো গাড়ি ধোয়া, কখনো খাবার কিনে দেয়া ইত্যাদি। এখন পুলিশ তাদের এক ইনফরমেন্ট নাল্লা শিবামের কাছে ঝুড়ির বিষয়ে বলে। সে জানায় তার কাছে এমন এক লোক আছে যে কিনা হুবহু একই রকমের ঝুড়ি বানিয়ে দিতে পারবে। এই শুনে পুলিশ খুশি হয়ে যায়। এমন সময় এক লোক আসে একটি মিসিং রিপোর্ট দায়ের করতে। সে তার গ্যারেজের এক মেকানিক ধানার নিখোঁজ হওয়ার জন্য থানায় এসেছিল। সেই রাতে মারামারির পর থেকে ধানা নিখোঁজ আছে। তার ছবি দেখে মহারাজার চেহারায় কিছুটা পরিবর্তন দেখা যায়। এতে বোঝাই যায় সে তার হারিয়ে যাওয়ার ব্যাপারে অবশ্যই কিছু জানে। এখান থেকে দৃশ্য চলে আসে সেই রাতে যেদিন মহারাজার বাসায় চুরি হয়েছিল। জ্ঞান ফিরতেই সে দেখে একটি গাড়ি মেরামতের দোকানের রিসিট পড়ে আছে। এটা সেই গাড়ির রিসিট ছিল যেটা ধানা ব্যবহার করেছিল বলে একদিন দেরিতে গাড়ি ডেলিভার দিয়েছিল। এরপর মহারাজা সেখানে যায় যেখানে গাড়ির মালিক ছিল। সে তার সাথে কথা বলার চেষ্টা করলে ওই রাগী লোক তাকে পাত্তাই দেয়নি। তারপরই তো ধানা সেখানে এসে মারামারি করেছিল। এতে মহারাজা আজ করতে পারে তার বাসায় চুরি করা চোরদের মধ্যে ধানা একজন। সে তার পিছু নিতে থাকে। ধানাও সেটা বুঝে ফেলায়। সে তাকে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে আসে, যেখানে ধানা তার লোক নিয়ে এসে মহারাজাকে পেটাতে শুরু করে। মহারাজাও জবাবে সবাইকে মেরে তক্তা বানিয়ে ফেলে। ধানাকে সে জিজ্ঞেস করে সে জানে মোট 3 জন চোর এসেছিল, তার সাথে বাকি 2 জন কারা। উত্তরে সে বলে বাকি 2 জনের মধ্যে একজন পুলিশের হয়ে কাজ করে। তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ মারপিট চলে আর মহারাজা অবশেষে ধানার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। সেজন্যই তো সে থানায় ধানার ছবি দেখে কিছুটা প্রতিক্রিয়া দেখিয়েছিল, কারণ সেই তাকে হত্যা করেছে। আর এজন্যই সে সারাক্ষণ থানায় বসে থাকে, কারণ ধানা বলেছিল বাকি 2 জনের একজন পুলিশের হয়ে কাজ করে। তাই সে থানায় নজর রাখছে ওই ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে। এছাড়া মহারাজা পুলিশদের পিঠে কোনো দাগ আছে কিনা সেটা দেখার চেষ্টা করছিল। এর কারণ সামনেই জানতে পারবেন। এখন একটা প্রশ্ন করাই যেতে পারে, মহারাজা কেন একটা ঝুড়ির জন্য এসব কাজ করছে? এরপর আমরা দেখি পুলিশ সেই ঝুড়ির একটা রেপ্লিকা বানাতে ব্যস্ত ছিল। তবে এর পাশাপাশি তারা আরো কিছু তথ্য জানতে পারে। এবার কাহিনী চলে আসে 2009 সালে, যেখানে সেলবাম নিজের মেয়ে আম্মুর জন্য একটি দামি সোনা ও ডায়মন্ডের তৈরি লকেট কিনছিল। এই দেখে তার বউ তো জিজ্ঞেস করে বসে তারা এত দামি জিনিস কিভাবে কিনবে। তবে আমরাও জানি সে ডাকাতি করে এত টাকা পয়সা অর্জন করে থাকে। বউকে ভূগোল বুঝিয়ে সে ওই লকেট বানানোর জন্য দিয়ে যায়। 2 দিন পর তার মেয়ের জন্মদিন ছিল। সেদিন লকেট সংগ্রহ করে দাড়ি ট্রিম করাতে সে সেলুনে যায়, যে সেলুনে মহারাজা কাজ করত। মহারাজা দাড়ি কাটতে গিয়ে দেখে ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে গেছে। সে ব্যাটারি আনতে বাইরে যাওয়ার পর সাবরি সেলবামকে কল দিয়ে জানায় নিউজ পেপারে তাদের ডাকাতির খবর ছাপা হয়েছে। পুলিশ হয়তো জেনে গেছে কারা এই অপরাধে যুক্ত। সেলবাম তাকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই পেছন ফিরতেই সে মহারাজাকে দেখতে পায়। সে নিশ্চিত ছিল এই মহারাজা হয়তো তার সব কথা শুনে ফেলেছে আর বুঝে গেছে সে একজন অপরাধী। দাড়ি কাটানোর পর সেলবাম বাসায় গেলে খেয়াল করে সেই লকেটটা সে খুঁজে পাচ্ছে না। মহারাজা তার দোকানে সেই লকেটটা পায় এবং সেটা ফেরত দিতে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাচক্রে একই সময়ে মহারাজা ও পুলিশ সেলবামের বাসায় উপস্থিত হয়। মহারাজা ছিল সামনে আর তার পেছনে পুলিশ। দেখে সহজেই মনে হচ্ছিল মহারাজাই দোকানে সেলবামের কথা শুনে পুলিশ ডেকে নিয়ে এসেছে। সেলবামও এই দেখে সেটাই ভাবছিল, কিন্তু আমরা সবাই জানি বিষয়টা মোটেও এমন না। মহারাজা তো শুধু তার ফেলে আসা লকেটটা ফেরত দিতে এসেছে। হঠাৎ সাবরি নিজের বন্দুক দিয়ে গুলি চালাতে আরম্ভ করলে পুলিশের পাল্টা গুলিতে সে মারা যায়। এরপর পুলিশ সমাজের সামনে সেলবাম ও তার সঙ্গীর আসল সত্য তুলে ধরে। তারা দুজন ডাকাতি করত আর নারীদের শারীরিকভাবে হেনস্থা করত। এসব শুনে সেলবামের বউ তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে। এতে এক পলকেই তার সাজানো সংসার ভেঙে যায়। পুলিশ তাকে গ্রেফতার করে আর সে এই ধরা খাওয়ার জন্য মহারাজাকে দোষী ভাবতে থাকে। অন্যদিকে 2023 সালে মহারাজার চুরি হওয়ার নকল ঝুড়ি পুলিশ তৈরি করে ফেলেছে। তারা এটাকে কিছুটা ময়লা করে পুরনো বানায় যাতে এটা দেখতে হুবহু মহারাজার ঝুড়ির মতো মনে হয়। এখন তাদের একজন চোর দরকার
সেই চোর স্বীকার করবে সে ঝুড়িটা চুরি করেছিল। এতে এই কেস বন্ধ হবে, চোরও থাকবে না, আর তারাও তাদের বাকি টাকা মহারাজা থেকে নিতে পারবে। কিন্তু সমস্যা বাদে চোর খুঁজতে গিয়ে এলাকার কোনো চোর একটা ময়লার ঝুড়ি চুরির দায়ে চোর সাজতে রাজি ছিল না। এমন সামান্য জিনিসের জন্য চোর সাজা তাদের জন্য খুবই অপমানজনক ছিল। অবশেষে নাল্লা শিবম চোর হতে রাজি হয়ে যায়, কারণ এই কাজের জন্য তারা 50,000 টাকা দিবে। তাই পুলিশ মহারাজাকে আবারও তার ঝুড়ির কাহিনী শোনাতে ফোন করে, যাতে পরের দিন নাল্লা শিবম একই কাহিনী মুখস্থ করে মহারাজার সামনে কনফেশন হিসাবে বলতে পারে। এখন মহারাজা ফোনে নিজের হারানো ঝুড়ির কাহিনী বলতে থাকে, কিন্তু আমাদের দেখানো হয় বাস্তবে আসলে সেদিন কি ঘটেছিল। সেই রাতে সেলবাম, ধানা আর নাল্লা শিবম মহারাজার বাসায় এসেছিল। বন্ধুরা, সেলবাম দীর্ঘ বছর জেল খাটার পর মুক্তি পেয়ে গেছে। জেলের ভেতরে ধানার সাথে তার পরিচয় ঘটে, আর নাল্লা শিবমকে তো সে আগেই চিনত। একই রাতে মহারাজার মেয়ে জ্যোতি ক্যাম্প থেকে ফিরে আসে। সাধারণত মহারাজা 10টার মধ্যে দোকান বন্ধ করে বাসায় আসতো, তবে সেই রাতে সে জ্যোতির জন্য জুতা কিনতে যায়। জ্যোতি বাসায় ঢুকলে সেলবাম ও তার সাঙ্গপাঙ্গরা তাকে ব্যাপক মারধর করে। তারপর নাল্লা শিবম ও ধানা তাকে ধর্ষণ করে। সেলবাম নিজে এই কাজ না করলেও তাদের কেউ না করেনি। অনেকক্ষণ মহারাজার জন্য অপেক্ষা করে তারা চলে যায়। মহারাজা বাসায় ফিরে জ্যোতিকে এমন অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। জ্যোতি বাবার কাছে দাবি করে তিনি যেন সবগুলো শয়তানকে তার সামনে নিয়ে আসেন। এছাড়া তাদের একজনের পিঠে বড় টিউমার আছে বলেও সে জানায়। সেজন্যই তো মহারাজা সুযোগ পেলেই পুলিশের পিঠ চেক করত। বাসায় এসে মহারাজা রাগে দুঃখে নিজেকে আহত করতে থাকে। আর বন্ধুরা, এই দৃশ্যটাই শুরুর দিকে দেখানো হয়েছিল। এরপর সে ওই রিসিট পায়, আর পরের কাহিনী তো আপনারা জেনেই গেছেন। আসলে মহারাজা ঝুড়ি হারানোর নাটক সাজিয়েছে আসল অপরাধীদের ধরার জন্য। সে তার সাথে ঘটা 3 জনের মারামারি দিয়ে তার মেয়ের সাথে ঘটা ঘটনাকে বুঝিয়েছে। এখন ফোনে মহারাজা নিজের ঘটনাটাই আবার জানায়। এই শুনে নাল্লা শিবম বুঝে যায় এখানে তো তারই নিজের করা অপরাধের ঘটনা বলা হচ্ছে। তাই সে কাহিনী বানিয়ে বাসায় চলে যেতে চায়, যাতে পালানোর সুযোগ করতে পারে। কিন্তু অফিসার তাকে রাতে তাদের সাথেই থাকতে বলে, যেহেতু সকালেই তারা এই কেস রফা দফা করে ফেলবে। সকালে তারা মহারাজার বাসায় যায়, আর নাল্লা শিবম তার চুরির গল্প এমন ভাবে বলতে থাকে যেন সে ওই রাতে নিজের করা জঘন্য অপরাধের ঘটনাটাই পুনরায় করছে। সব বলার পর মহারাজা তার সাথে আলিঙ্গন করে। সে বুদ্ধি করে তার পিঠে হাত দিতেই বুঝে ফেলে একটি বড় টিউমার আছে। মহারাজা তাকে ক্ষমা করতে বলে, কিন্তু এখানে একটা প্লট টুইস্ট রিভিল হয়, আর সেটা হলো এখানে অফিসার বলে ওঠে চুরির জন্য না হয় মাফ করলে, তবে তোমার মেয়ের সাথে ঘটা অপরাধের জন্য কি তুমি তাকে শাস্তি দিবে না? আসলে ঝুড়ি খুঁজতে গিয়ে পুলিশ মহারাজার মেয়ের সাথে ঘটা ঘটনাটাও জানতে পারে। তারা বুঝতে পারে নাল্লা শিবমও একই অপরাধে জড়িত। ওসি ভারতরাজান বলে, তুমি চাইলে এক্ষুনি ওকে মেরে ফেলতে পারো, আমরা এই ব্যাপারে কোনো কেস করব না, কেউ জানতেও পারবে না। মানে এখানে পুলিশ উল্টো মহারাজার সাহায্য করেছিল। মহারাজা এই সুযোগে নাল্লা শিবমকে মেরে ফেলে। এখন বাকি রইল সেলবাম। জেল থেকে রেহাই পাওয়ার পর সেলবাম একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করত। মহারাজা সেখানে যায়। তাদের দুজনের মধ্যে ব্যাপক মারামারি হয়। আহত হয়ে সেলবাম বলে, আমার ব্যথা তো সেরে যাবে, কিন্তু তোমাকে যে আমি আঘাত দিয়েছি সেটা কিভাবে সারবে? তখনই আসিফা জ্যোতিকে নিয়ে সেখানে আসে। জ্যোতি তার সামনে বসে তাকে বলে, তোমরা যে অপরাধ করেছো সেটা ক্ষমার যোগ্য নয়। একজন মেয়েকে এই কষ্ট আজীবন বয়ে নিয়ে চলতে হয়। সে আরো বলে, তোমারও তো একটা ছোট্ট মেয়ে ছিল, তার সাথে যদি এমন হতো তাহলে তোমার কেমন লাগতো? সে তাদের সকল গয়নাগাটি তার সামনে ছুঁড়ে মারে। যদিও সেলবাম গয়না চুরি করতে সেদিন যায়নি, বরং প্রতিশোধ নিতে গিয়েছিল। সে ওই গয়নার মধ্যে ওই লকেটটা দেখতে পায়, যেটা সে তার মেয়ে আম্মুর জন্য বানিয়েছিল। বন্ধুরা, এবার মুভির আসল প্লট টুইস্টের উন্মোচন ঘটে। 2009 সালে যখন সেলবামকে গ্রেফতার করা হয়, তখন তার বউ মেয়েকে নিয়ে অন্য বাসায় চলে যায়। এরপর মহারাজা তার বউ ও মেয়েকে নিয়ে তার কাছে থাকা সেই লকেটটা ফেরত দিতে তাদের বাসায় যায়। তবে সেলবামের বউ এটা নিতে রাজি ছিল না, কারণ সেলবামের অসৎ পথে কেনা কোনো জিনিস তিনি রাখবেন না। তাই মহারাজা সেলবামের ছোট্ট মেয়েটির জন্য রাস্তার বিপরীতে থাকা একটি খেলনার দোকানে পুতুল কিনতে যায়। এই দৃশ্য আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম, যেখানে ওই বাড়িতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। আসলে এই ঘটনায় মহারাজার বউ আর সেলবামের বউ দুজনেই মারা যায়, পাশাপাশি মহারাজার মেয়েও মারা যায়। আর ওই ঝুড়ির কারণে যেই মেয়েটি বেঁচে যায় সে ছিল সেলবামের মেয়ে আম্মু। তারপর থেকে মহারাজা সেলবামের মেয়েকে নিজের মেয়ের মতো লালন পালন করতে থাকে। তার নাম পরিবর্তন করে রাখে জ্যোতি। এই পর্যায়ে এসে সেলবামও বুঝতে পারে এই জ্যোতি আসলে তার মেয়ে
আম্মু। জ্যোতির পিঠে থাকা ঘাওয়ের চিহ্ন দেখে সে নিশ্চিত হয় এই মেয়ে তার আম্মু, কারণ তার মেয়ের পিঠেও একই দাগের চিহ্ন ছিল। সে নিজের ভুল বুঝতে পেরে চিৎকার করে কান্না করতে থাকে। মহারাজা বলে যায় জ্যোতি এখন তার মেয়ে। নিজের মেয়ের সাথে নিষ্ঠুর আচরণ করা সেলবাম কিছুতেই মানতে পারছিল না। অসহ্য যন্ত্রণায় ছটফট করা সেলবাম এটা মানতে না পেরে ভবন থেকে পড়ে আত্মহত্যা করে। আর এর মধ্য দিয়ে মুভি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল মহারাজা মুভির এক্সপ্লেনেশন। মুভির কাহিনী একদম সিম্পল। আসলে সেলবাম ডাকাতি করত। সে ধরা খাওয়ার দিন ভেবেছিল এই নাপিত মহারাজা তাকে ধরিয়ে দিয়েছে। এরপর একটি দুর্ঘটনায় মহারাজার পরিবার ও সেলবামের বউ মারা যায়। বেঁচে যায় সেলবামের মেয়ে, যাকে বড় করে মহারাজা। জেল থেকে বের হয়ে সেলবাম প্রতিশোধ নিতে নিজের মেয়ের সাথে জঘন্যতম অন্যায় করে। পরবর্তীতে মহারাজার মাধ্যমে সে এটা জানতে পারে আর কষ্টে সে নিজেকে শেষ করে ফেলে। মূলত একটি সাধারণ ঘটনাকে দুটি সময়কালে বিভক্ত করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ বিডি রিভিউজ।